সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি। তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন। এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা ধরে রাখতে, এই পদের উচ্চতা ধরে রাখতে তিন বাহিনী প্রধান যে কাজ করছেন সেটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি। কারণ মনে রাখতে হবে, সেনা প্রধান বদল করার ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হবে। সংবিধানে লেখা আছে বটে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নেওয়ার বিষয়টি একটা প্রথা বটে। রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে সেনা প্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কোনো প্রধানকে প্রধানমন্ত্রী চাইলেই পাল্টে দিতে পারেন না। আর প্রধান উপদেষ্টা পদটির কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশে। এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে এখন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সমমর্যাদায় প্রধান উপদেষ্টা পদটিকে বিবেচনা করতে হবে। কাজেই বাংলাদেশের যে বর্তমান সংবিধান, সে সংবিধানে যে পদটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সেই পদটি রাষ্ট্রপতি চুপ্পুর। আমরা জানি হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী পক্ষটি বারবার মনে করিয়ে দেয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনার লোক, তারা বারবার মনে করিয়ে দেয়, তারা বারবার বলে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করা না পর্যন্ত আসলে জুলাই আগস্ট আন্দোলনের মূল লক্ষ্য নাকি কিছুতেই অর্জন করা যাবে না। আপনাদের মনে থাকবে 22শে অক্টোবর মঙ্গলবারে হাসনাত আব্দুল্লাহ বঙ্গভবন ঘেরাও করে ঘোষণা দিয়েছিলেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করে তবে তারা বঙ্গভবন এলাকা ছাড়বেন। তারপর অবশ্য সে সময় বঙ্গভবন এলাকা ছেড়ে আসতে হয় তাদের। কাজেই এই ছাত্র সমন্বয়কেরা হাসনাত আব্দুল্লাহ বিশেষভাবে বারবার যে বিপ্লবের কথা বলছেন, বারবার সশস্ত্র বাহিনী বা তিন বাহিনী প্রধান কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেই হিসেবে, যেই প্রক্রিয়ায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে একটা নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই পথ থেকে সরিয়ে সেকেন্ড রিপাবলিক, সংবিধান বাতিল, রিসেট বাটন, নতুন বাংলাদেশ, স্বাধীনতা 2.0 স্বপ্ন বাস্তবায়নের যে কার্যক্রম হাতে নিয়েছে বা যে উদ্দেশ্যগুলো সাধনে বারবার সেনাপ্রধানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তার প্রতিক্রিয়া হচ্ছে সর্বাত্মক বিশৃঙ্খলা। সেই ভয় বিশেষভাবে 10ই মে অন্তর্বর্তীকালীন সরকার হাসনাত আব্দুল্লাহর দেওয়া ডেডলাইনের জবাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্র 30 দিনের মধ্যে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়ার পর আসলে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। জুলাই ঘোষণাপত্র আসছে, সংবিধান বাতিল হবে, বঙ্গভবন থেকে ছাত্র জনতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে আসলে কি করতে চান? তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি বঙ্গভবন থেকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে, নাকি বাংলাদেশ 2025 সালে এমন অনিয়মের দিকে, এমন বিচারের দিকে কিংবা এমন বিপ্লবের দিকে হাঁটতে পারে কিনা? আমার মনে হয় এখন গুরুত্বের সঙ্গে গুরুতরভাবে সেনাপ্রধানকে সেটা বিবেচনা করতে হচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে একটাই পথ খোলা আছে। বাংলাদেশের সংবিধান, যেই মুজিববাদী সংবিধান বাতিল হয়ে গেলে এই দুইজন মহাবিপদে পড়বেন, মহা অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশ নিজে। সেই সংবিধানের একটা ধারা পড়ে ব্যাখ্যা করে শেষ করব আজকের বয়ান। অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমনভাবে ব্যাখ্যা করেন, বলেন যে 141-এর ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোনো অধিকার নাই, কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে। তারা সবসময় এড়িয়ে যান যে 141-এর ক-এর 3 এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতি স্বাক্ষর ছাড়াও, প্রধানমন্ত্রীর কোনরূপ প্রতি স্বাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে, প্রকৃত যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগ সংঘটিত হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন। ভুলে গেলে চলে না যে আমরা যারা প্রায়শই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আছে কিনা বাংলাদেশের সংবিধানে তা নিয়ে নানা রকম আলাপ করি, তারা 141-এর ক-এর 3-এ রাষ্ট্রপতিকে এই যে গুরুত্বপূর্ণ ক্ষমতাটি দেওয়া হয়েছে, যেখানে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন বহিঃশত্রুর আক্রমণের কথা ভাবলে কিংবা আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কা করলে, এবং যেখানে তার প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের, প্রধানমন্ত্রীর অনুমোদনের কোনো প্রয়োজন নাই, সেই কথাটি আমরা প্রায়শই উল্লেখ করতে ভুলে যাই। আমার মনে হয় বাংলাদেশের সংবিধানটি বাতিল হয়ে যাওয়ার আগে 141-এর ক-এর 3 অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর সেটাও তো ভুলে গেলে চলে না যে বাংলাদেশে এখন কোনো প্রধানমন্ত্রী নাই, আর প্রধান উপদেষ্টার পদটি সত্যিকার অর্থে আইনের আদালতে কোনো সাংবিধানিক ভিত্তি নাই।
বলছিলাম অ্যাটর্নি জেনারেলের কথা। বর্তমান সংবিধানকে যখন ছুঁড়ে ফেলার তত্ত্ব দেওয়া হচ্ছে, এনসিপি থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে, সরকার সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে, তখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায়, ইচ্ছা করলেই লেখা যায়, কিন্তু 72-এর সংবিধান, যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান। এই সংবিধান বিভিন্ন সময় 72-এর পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে কাটাছেড়া করেছে, বিভিন্ন সংশোধনী এনেছে, কোনো কোনো সংশোধনী জনগণের বিপক্ষে চলে গেছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র এই গত 50-54 বছরে যে সংশোধনীগুলো আনা হয়েছে, সেই সংশোধনীগুলো বাদ দিলেই 72-এর সংবিধান একটা অসাধারণ সংবিধান, পৃথিবীর অন্যতম সেরা সংবিধান, এমনটা তিনি বলছেন। সেই সংবিধানকেই কিন্তু সরকার আবার ছুঁড়ে ফেলতে চাইছে। তার মানে কি সরকারের অ্যাটর্নি জেনারেলের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই? অ্যাটর্নি জেনারেল ভিন্ন একটা প্রতিষ্ঠান, সরকার আরেকটা প্রতিষ্ঠান। এমনিভাবে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি, সরকারের প্রত্যেকটা উপদেষ্টা, প্রত্যেকটা কর্তা ব্যক্তিকে আলাদা আলাদা ইনস্টিটিউশন হয়ে গেছেন। সাথে অ্যাটর্নি জেনারেল আরও বললেন, মব প্রসঙ্গে বললেন, মবকে তিনি মব বলতে রাজি নন, এটা আবার সরকারের সঙ্গে মেলে, তিনি এটা সরকারের সঙ্গে মিলে যায়। তিনি বলছেন যে মব এক ধরনের ক্রোধ, মব বলতে তিনি রাজি না। 17 বছরের জমা ক্রোধ, নানাভাবে গত 17 বছরে মানুষের মধ্যে যে ক্রোধ জমেছে, সেই ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে এটা। কিন্তু আবার তিনি আবার উল্টো কথা, মানে উল্টো কথাটাও বলেছেন, যেটা সরকার বলছে না, কিংবা সরকারের উপদেষ্টারা বলছে না, সরকারের প্রেস সেক্রেটারি বলছেন না। সেটা হচ্ছে যে এই ক্রোধ আমরা কামনা করি না, নিয়ন্ত্রণ করতে হবে, অবশ্যই এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে, সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে। এটা জুলাই চেতনার সাথে যায় না, স্পষ্ট বলে দিয়েছেন। অর্থাৎ যে মব করা হচ্ছে, সেই মব জুলাই চেতনার সঙ্গে যায় না। তিনি বলেছেন বিচার অবশ্যই আমরা চাই, বিচার করতে হবে, তবে এই প্রক্রিয়ায় নয় যেভাবে উত্তরাতে আমরা দেখেছি সাবেক সিইসি নুরুল হুদাকে করা হয়েছে, সেটা কোনো সুস্থ প্রক্রিয়া নয়। এতে জুলাইয়ের অর্জন ম্লান হয়ে যাচ্ছে। অর্থাৎ জুলাইয়ের যে অর্জন, সেই অর্জনটা মব ক্রিয়ার মাধ্যমে, মব জাস্টিস, মব সন্ত্রাস, এটার মাধ্যমে নষ্ট করে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে নষ্ট করছে কারা? নষ্টের নেতৃত্ব দিচ্ছে এনসিপি নিজেই, নষ্টের নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেই, কখনো কখনো বিএনপির উপরে অভিযোগ আসছে। গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের উপরে অভিযোগ এসেছে। এরকম নানা জায়গায় নানা জনের প্রতি অভিযোগ আসছে। সব থেকে বেশি মবের অভিযোগ হচ্ছে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতা এই ব্যানারের ওপরে। সরকার নিয়ন্ত্রণের কথা ভাবছে না, সরকারের বিভিন্ন উপদেষ্টারা মব তত্ত্বকে অন্যভাবে বলার চেষ্টা করছেন। জুলাইয়ের এই চেতনাকে যারা মব বলছে তাদেরকে শাসাচ্ছেন, এই কর্মকাণ্ডগুলো কিন্তু চলছে। মোহাম্মদ আসাদুজ্জামান সরকার পতনের পর 3 দিন পরে 8 আগস্ট 2024 সালের 8 আগস্ট তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন। মোহাম্মদ আসাদুজ্জামান আরেকটা ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে। বলেছেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে। ভয়ঙ্কর একটা কথা বলেছেন, ভালো কথাও যেমন বলেছেন, ভয়ঙ্কর কথাও বলেছেন। অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক তারাও বিভিন্নভাবে অপরাধী হয়ে যেতে পারেন, তাদেরও দণ্ডের ব্যবস্থা করা হতে পারে, এমন কথা বলেছেন। কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা হবে, অর্থাৎ আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার প্রক্রিয়ায় সরকার যাচ্ছে, সেটা বলেছেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, সেই তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো বলবেনই, খুবই স্বাভাবিক, বলবেনই, কিন্তু সংবিধান সম্পর্কে এবং মব যে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না, জুলাই আন্দোলনের গৌরবকে ম্লান করে দিচ্ছে, এই ব্যাপারটা স্বীকার করে নিলেন এবং সংবিধানকে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান বললেন। আপনি কি একমত অ্যাটর্নি জেনারেলের উপরে, নাকি অ্যাটর্নি জেনারেল সংবিধানের পক্ষে এই কথা এবং মবের বিপক্ষে এই কথা বলার কারণে কালকে তার চাকরি নাও থাকতে পারে? বিএনপি এখন যা অবস্থা, তাতে তাদের ভাবসাব হচ্ছে এরকম যে তারা ক্ষমতায় প্রায় চলে আসছে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন, এখন খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানানোর কথাবার্তা শুরু হয়েছে। অর্থাৎ তারা নিজেরা সবকিছু ছেড়ে ফেলতেছেন। পাবলিক কি বলতেছে, কাকে চাচ্ছে, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা খুব একটা নাই। এখন আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখছি যে জামাত বিএনপি একসময় বন্ধু ছিল, কিন্তু এখন নতুন মেরুকরণ হয়েছে রাজনীতি। আওয়ামী লীগ মাঠে নাই এই সুযোগে এখন বিএনপি এবং বিএনপির পাল্টা একটি শক্তি হিসাবে নতুন মেরুকরণ যেটা হয়েছে, যে এনসিপি, নাগরিক পার্টি, জামাত, ইসলামী আন্দোলন সহ আরো কিছু দল মিলে মোটামুটি তারা একটি বিকল্প শক্তি দাঁড় করানোর প্রচেষ্টায় আছে এবং এটার একটা বেইজও তৈরি করেছে তারা। এবং লক্ষ্য করে দেখবেন, যেমন ধরেন বিপি নূর আছে, বিপি নূর কয়েকদিন আগেও পটুয়াখালীতে এমপি হওয়ার জন্য বিএনপির পকেটে ঢুইকা তাদের কাছ থেকে চিঠি উদ্ধার কইরা ওই এলাকায় গেছেন ডিগবাজি দিয়ে যে ভোট নিয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন। কিন্তু এখন দেখা যায় তিনি আবার ডিগবাজি মাইরা এনসিপি, জামাত, ইসলামী এদের সাথে এক হয়ে এখন আবার বিএনপি বিরোধী কথাবার্তা বলতেছে। তো সুতরাং বিএনপি যাদেরকে মনে করতেছে যে এরা আমার লোক, সময়ের বিবর্তনে এরা তাদের লোক নাও থাকতে পারে। এখন বিএনপি যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, এটা মিথ হিসাবেও আসতে পারে। তারা আগের হিসাবে হিসাব করতেছে, এটা কিন্তু হ্যাটফের হতে পারে। নতুন একটা জেনারেশন এখন গ্রো করেছে,
তারা বিএনপিকে ভোট দিবে কিনা এবং বিএনপি সম্পর্কে তারা কতটুকু জানে, তাদের প্রতি কতটুকু আস্থাশীল, এটা প্রশ্ন আছে। এখন বাদ বিএনপি করে বলে সেও ভোট দিয়ে দিবে, এই হিসাব কিন্তু এখন আর চলে না। এখন বিএনপির জন্য সবচেয়ে বিপদ হচ্ছে এখন মাঠে থাকা দলগুলোর বেশিরভাগই মনে করে যে বিএনপি আর আওয়ামী লীগ বেসিক্যালি একই ধরনের রাজনীতি করে, তাদের মধ্যে পার্থক্য নেই। বিএনপি চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, পুরনো স্টাইলের রাজনীতি, পরিবারতন্ত্র সবই আছে তার মধ্যে। এখন তাদের মনে করে কেউ কেউ যে এই আওয়ামী লীগ বিএনপি একই ক্যাটাগরির দল হলেও বরং আওয়ামী লীগ ব্যাটার। কেন ব্যাটার? যে তারা অপকর্ম করলেও দেশে উন্নয়ন করেছে, তারা বিএনপি সেটাও পারবে না। এখন এক পক্ষ মনে করে সৎ মানুষের শাসন কায়েম করতে হলে দেশে ওই চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে এক হতে হবে, অর্থাৎ বিএনপিকে ল্যাং মারতে হবে, কারণ আওয়ামী লীগ তো এমনি আউট। সুতরাং বিএনপিকে ল্যাং মারতে পারলেই তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। এবং যারা এটা ভাবছেন তারা যদি আরো শক্ত হয়ে নামেন তাহলে বিএনপির কিন্তু খবর আছে। এবং এই উল্টে যাওয়ার মধ্যে সেখানে সরকারও উল্টাতে পারে, সেনাবাহিনীও উল্টাতে পারে, কোনো কিছু অসম্ভব না। এবং এই বিষয়টা কিন্তু বিএনপি আজ করতে শুরু করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারাও চায় যে ইসলামপন্থীরা যাতে কোনোভাবে ক্ষমতায় না আসে, বিএনপি আসুক, সেটা মন্দের ভালো, আওয়ামী লীগের না আসতে পারলে তারা আসুক, এইটা তারা চায়। কিন্তু এই কলকবজা নাড়লেও বিএনপি সেটাতে কতটুকু ধরা দেয় এটাও প্রশ্ন। এখন বিএনপি মনে করছে ক্ষমতা পাওয়া তাদের কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এখানে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্টর। নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে তাদের ভোট যাদের বাক্সে যাবে তারাই পাস, এটা লিখে রাখতে পারে। এখন এক্ষেত্রে বিএনপির কিন্তু আওয়ামী লীগকে লাগবে, কারণ বিএনপি যখন দেখবে তার ফেল মারার সম্ভাবনা দেখা দিয়েছে, তখন তার অস্তিত্ব রক্ষার স্বার্থে, ক্ষমতায় যাওয়ার স্বার্থে বিএনপি আওয়ামী লীগের হাত ধরা ছাড়া তার কোনো উপায় থাকবে না। এবং সেই সময় কিন্তু সামনে আসতেছে, এবং আওয়ামী লীগ মূলা ঝুলিয়ে বিএনপিকে বাধ্য করতে পারে তাদেরকে টানতে বা তাদের কাছে আসতে। এখন ইসলামপন্থীদের ঠেলা খেয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপির পথ থাকবে না বা থাকতে দিবে না তারা, এটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে। সুতরাং বিএনপি আওয়ামী লীগের পথে আছে এটা বলা যায়। আওয়ামী লীগকে তার লাগতে সে বাধ্য হতে পারে, এবং সেটা খুব বেশি দূরে নয়।